আমাকে র্যাব 1-এ 40 দিন আয়না করে রাখা হয়েছে, 40 দিন দুই হাতে লকআপ ছিল, 40 দিনে চোখ বাঁধা ছিল এবং 40 দিন কারোর সাথে কথা বলতে দেয় নাই, 40 দিনের মধ্যে 1 মিনিটের জন্য আমার চোখ খুলে দেওয়া হয় নাই, এমনকি খাবার খাওয়ার সময় আমার চোখ খুলে দেওয়া হয় নাই, এমনকি বাথরুমে যাওয়ার জন্য চোখ খুলে দেওয়া হয় নাই, নামাজের টাইম জিজ্ঞেস করলে সময় বলে দেওয়া হতো না, এরকমভাবে আমাকে লাগাতার 36 দিন ঘুমাতে দেওয়া হয় নাই, আমাকে দাঁড় করে রাখা হয়েছিল। আমি চিৎকার করতে করতে তাদের হাতে পায়ে ধরে আমি হাউ হাউ করে কান্না করতাম, আমাকে একটু সুযোগ দেন, আমার ব্যথায় আমি অস্থির হয়ে গেছি, আমার মাথায় ব্যথা, আমি টিকতে পারতেছি না, আমাকে একটা ট্যাবলেট দেন। তারা দেয় নাই। থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা প্রধান অতিথি হিসেবে এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি ওলামায়ে কেরামের নির্যাতনগুলো নিজ চোখে একবারে পাশে থেকে দেখেছেন এবং প্রত্যেকটা মুহূর্তে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ওলামায়ে কেরামদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য চরম বৈরী পরিবেশও, যখন নাকি ওলামায়ে কেরামের পাশে থাকার মতো কেউ নেই, ওই চরম বৈরী পরিবেশগুলোতেও তিনি একেবারে বীর দর্পে ওলামায়ে কেরামের পাশে গিয়ে, কাছে গিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছেন। বিশেষ করে না বললেও নয়, আমাদের মরহুম শেখ জুনায়েদ বাবু নকরি রহিমাহুল্লাহ, যিনি হেফাজতে শাপলার আন্দোলনের সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন, তখনকার সময় ওনার ওপর যে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছিল, তখনকার সময় থেকে আমাদের আজকের প্রধান অতিথি যিনি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের বাবু নগরী রহিমাহুল্লাহর পাশে থেকে ওনাকে আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন এবং তার যে কঠিন যে সময়গুলো পার করেছিলেন, দীর্ঘ কারাবরণের যে সময়গুলো, ওই সময়গুলোতেও তিনি পাশে গিয়ে, কাছে গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, আদালতেও বাবু নগরী রহিমাহুল্লাহকে গ্রেফতার করার প্রতিবাদে আদালতেও তিনি আদালত পাড়ায় অনেক বরণ্য আইনজীবীদেরকে নিয়ে তার পক্ষে তিনি বজ্রকণ্ঠে স্লোগান ধরেছিলেন, কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন। ওনাকে আজকে আমাদের এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করার জন্য বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে অত্যন্ত হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা নিবেদন করছি। তাছাড়া এখানে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের সেরেতাজ মুরব্বিয়ানে কেরাম রয়েছেন। আজকে আমাদের সভাপতি সাহেব, যিনি আল্লামা শেখ আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ, তিনি আসার কথা থাকলেও অসুস্থতা জনিত কারণে এবং দূরবর্তী সফরের কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। তার পক্ষ থেকে আমাদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের শ্রদ্ধাভাজন শেখ মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। তো সম্মানিত উপস্থিতি, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কার্যক্রম নিয়ে আমি সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। মুরব্বীদের সামনে, বড়দের সামনে আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন গড়ে তোলা হয়েছে কিছু প্রেক্ষাপটে। তার প্রেক্ষাপটটা হলো, আমরা যখন দেখেছি এদেশের মানুষ 92% মুসলমান হওয়া সত্ত্বেও এদেশের মুসলিম নেতৃবৃন্দ যখন নাকি বিনা অপরাধে জিজ্ঞাসার শিকার হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলার কারণে যখন ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়, তখন অত্যন্ত দুঃখের সাথে আমাদের হৃদয় ফেটে যায়। তাদের হাতে হাত করার লাগানো হয়, কোমরে রশি লাগানো হয়, পায়ে লোহার ডান্ডাবিড়ি লাগানো হয়। আবার অপরদিকে যখন নাকি দাদা বাবুরা, বামপন্থীরা অথবা হাসানুল হক ইনু, মেনন, বিচারপতি মানিকের মতো লোকেরা, তারা যারা রাষ্ট্রীয়ভাবে অপরাধী, মানবতা বিরোধী, দেশ এবং জনগণের শত্রু, এবং কখনো কখনো কোনো চিত্রনায়িকা মডেলদেরকেও যখন, অথবা অন্য কোনো ব্যক্তিদেরকে যখন নাকি গ্রেফতার করা হয়, যাদের সমাজে ন্যূনতম গ্রহণযোগ্যতা নাই, এমন লোকদেরকে গ্রেফতার করে জামায়ের মতো সেলুট দিতে দিতে কারাগারে নেওয়া হয়, আদালতে ওঠানো হয়। আর ওলামায়ে কেরামকে হাতে পায়ে রশি লাগিয়ে চোরের মতো করে যে কারাগারে ওঠানো হয়, এই যে আদালতে ওঠানো হয়, এই যে বৈষম্য, এখানে রয়েছে বৈষম্য। আবার মামলা পরিচালনা করার ক্ষেত্রে আইনজীবীগণ এখানে আছেন, মামলা পরিচালনা করার ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, আমাদের ফাইলগুলো, ওলামায়ে কেরামের ফাইলগুলো, বিশেষ করে ইসলামপন্থীদের ফাইলগুলো, অথবা যাদের গায়ে অবৈধভাবে মিথ্যা নাটক সাজিয়ে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, এই জাতীয় কোনো ট্যাগ যদি কোনো ব্যক্তির গায়ে লেগে যায়, ওই মামলার ফাইলগুলো কোনো উকিল নিতে চায় না, কোনো আদালতে এখানে টেবিলে দিতে গেলে নিতে চায় না, এটা দেখতে চায় না। জামিন দেওয়ার মতো সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও জামিন দিতে চায় না। আবার রায়ে তাদের পক্ষে ওই সমস্ত আলেমদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও তাদের পক্ষে রায় দিতে চায় না। আদালত কর্তৃক এই জাতীয় বৈষম্য চলে। অপরদিকে অন্যান্য যারা আছে, যারা দেশের এরকম অন্যান্য বড় বড় অপরাধ করেছে, 2টা 4টা 5টা মার্ডার করেছে, ধর্ষণ প্রমাণিত মামলায় এরকম
গ্রেফতার হয়েছে, অথবা বিশাল বড় বড় মাদকের ডিলার সে গ্রেফতার হয়েছে, ওই সমস্ত লোকদের ক্ষেত্রে ফাইল নিতেও কারো কোনো আপত্তি থাকে না, রায় দিতেও আপত্তি থাকে না, জামিন দিতেও আপত্তি থাকে না। এই যে বৈষম্য চলছে আদালতে, একদিকে হচ্ছে আচরণগত বৈষম্য, আরেকদিকে হচ্ছে আদালতে বৈষম্য, দৃষ্টিভঙ্গির বৈষম্য। শুধু তাই না, ভিতরে যখন আমরা যাই আমাকে 40 দিন আয়নাঘরে গুম করে রাখা হয়েছে র্যাব 1-এ। র্যাবের মহাপরিচালক বলেছেন যে সেখানে কোনো আয়নাঘর নাই। আমাকে র্যাব 1-এ 40 দিন আয়নাঘরে রাখা হয়েছে। 40 দিন দুই হাতে লকআপ ছিল, 40 দিনে চোখ বাঁধা ছিল, এবং 40 দিন কারোর সাথে কথা বলতে দেয় নাই। 40 দিনের মধ্যে 1 মিনিটের জন্য আমার চোখ খুলে দেওয়া হয় নাই। এমনকি খাবার খাওয়ার সময় আমার চোখ খুলে দেওয়া হয় নাই। এমনকি বাথরুমে যাওয়ার জন্য চোখ খুলে দেওয়া হয় নাই। নামাজের টাইম জিজ্ঞেস করলে সময় বলে দেওয়া হতো না। এরকমভাবে আমাকে লাগাতার 36 দিন ঘুমাতে দেওয়া হয় নাই। আমাকে দাঁড় করে রাখা হয়েছিল। আমি চিৎকার করতে করতে তাদের হাতে পায়ে ধরে আমি হাউ করে কান্না করতাম, আমাকে একটু সুযোগ দেন, আমার ব্যথায় আমি অস্থির হয়ে গেছি, আমার মাথায় ব্যথা, আমি টিকতে পারতেছি না, আমাকে একটা ট্যাবলেট দেন। তারা দেয় নাই। আমাকে একটু শোয়ার সুযোগ দেন, তারা দেয় নাই। নিয়ে তারা ঝুলে এভাবে আমাদেরকে টর্চার করেছে, কাউকে উলঙ্গ করে টর্চার করেছে। আমাকে পাগলের পোশাক পরে রাখা হয়েছিল। আমার আশপাশে যে ছোট্ট ছোট্ট বাথরুমের যে সেলগুলো ছিল ওইগুলোতে এরকম দীর্ঘ বছর কি বছর যাবৎ বহু মানুষকে এভাবে বন্দি করে রাখা হয়েছে। আমরা দেখেছি সিরিয়ার কারাগার থেকে একজন লোককে বের করা হয়েছে যে নাকি পাগলের মতো আচরণ করছে। আমি নিজ চোখে দেখেছি র্যাব 1-এর ভিতরে কত বছর যাবত রেখেছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। সে সারা দিন রাত চিৎকার করতো, পাগলের মতো আচরণ করতো। ওই ব্যক্তি কত বছর রেখেছে আমি জানি না। এগুলো বাংলাদেশে চলছে এবং বাংলাদেশে এখনো পর্যন্ত আছে। আমরা দেখেছি যে সরকারের নামে মাত্র পরিবর্তন হলো, এখনো পর্যন্ত সরকারের অনেক কাঠামোর মধ্যে এখনো পর্যন্ত সেই ভারতীয় দালালরা এখনো রয়ে গেছে। এগুলো ভারতীয় ইশারায় হয়েছে। আরেকটা বিষয় না বললেই নয়, আমাদের দেশের প্রশাসনের মধ্যে বিশেষ করে গোয়েন্দা বাহিনীর সদস্য যারা আছে, আমি তাদেরকে বিশ্বাস করতে বড়ই ভয় লাগে। প্রশাসনের লোকদেরকে বিশ্বাস করতে বড়ই ভয় লাগে। কারণ আমি আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে পেয়েছি প্রতারক, বাটপার, চিটার, বেঈমান, মানুষের আস্থা নষ্ট করার মতো জনগণের। তারা মানুষকে ধরে ফেলে আইনে ধরে ফেলেছে। তারা মানুষের সাথে অন্যায় করলে সেটা কোনো অন্যায় না। মানুষ তাদেরকে গালি দিলে সেটা অন্যায় হয়ে যায়। মানুষ তাদেরকে কিছু বললে অন্যায় হয়ে যায়। মানুষ তাদের কথা না মানলে অন্যায় হয়ে যায়। এই যে কিছুদিন আগে তেজগাঁও থানায় 5 জন প্রথম আলোর বিরুদ্ধে কথা বলার কারণে 5 জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা নিয়ে গেল। তারা বলছে যে তারা রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট করেছে, সেজন্য তারা গ্রেফতার করেছে। আমি জিজ্ঞেস করলাম কেন গ্রেফতার করেন? এই উত্তর দিল। আমি বললাম আপনার কথা কেন বিশ্বাস করবো? আপনি আমাকে কোনো প্রমাণ দেখাতে পারবেন? কোনো ভিডিও ফুটেজ কি আপনার কাছে আছে সে রাষ্ট্রে কোথাও ক্ষতি করেছে, অথবা কাউকে আঘাত করেছে, কাউকে এরকম কোথাও ভাঙচুর করেছে, হামলা করেছে? আশ্চর্যজনক ব্যাপার হয়, মিডিয়ার মধ্যেও এমন কিছু ভারতীয় দালাল লুকায়িত আছে যারা বলছে প্রথম আলোতে হামলাকারীরা। আরে প্রথম আলোতে হামলা কে করেছে ইত্যাদি অনেক কথা। সেজন্য বলছি বৈষম্যের কারামুক্তি আন্দোলন এজন্য গড়ে তোলা হয়েছে যে সব জায়গায় যখন বৈষম্য দেখলাম, কারাগারের ভিতরে আমরা যে বৈষম্যগুলো দেখলাম, ওলামায়ে কেরামকে 8 ফিট বাই 8 ফিট একটা রুমের মধ্যে রাখা হয়। আপনি বিশ্বাস করবেন না, একটা রুমের মধ্যে 3 জন 4 জন মানুষ থাকে, বাথরুমগুলো খোলা, এখানে কোনো দরজা নাই, কোনো পার্টিশনের ব্যবস্থা নাই। একজন আলেম বাথরুম করতে গেছে, আরেকজন মানুষ এখানে বসে বসে ছোট্ট করে তার বাথরুমের দুর্গন্ধ তাকে সইতে হচ্ছে। এটা কি ধরনের আচরণ? এটা কোন ধরনের মানবতা? এটা কোথায় গেল তাদের মানবাধিকার? আমি ঈদের দিন আমি জেল সুপারকে বলেছিলাম, স্যার আমাকে 24 ঘন্টা আপনারা লকআপ করে রাখেন, আমি ততটা আপত্তি করি না। আজকে ঈদের দিন, কুরবানির ঈদের দিন, আমাকে 1 ঘন্টা সময় দেন, আমি জেলখানাটা কেমন দেখতে চাই। এই যে জেলখানাটা আমাকে আটকায় রাখছেন জেলের ভিতরে, সেলের মধ্যে, জেলখানাটা কেমন সেটা দেখতে চাই। জাভেদ মেহেদী জেল সুপার নীলফামারী কারাগারের আমাদেরকে সেই ব্যবস্থা করে নাই। নামাজের জন্য আমরা পার্টি এনেছি, এই পার্টি তারা নিয়ে গেছে, আমরা নাকি ফাঁসিতে ঝোলাবো পার্টি দিয়ে। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে ওলামায়ে কেরামকে বাড়িতে ফোনে কথা বলতে দেওয়া হয় না। ওলামায়ে কেরামকে আদালতে নিতে গেলে হাতে পায়ে কোমরে রশি লাগায় নেওয়া হয়। তারপরে আবার আমার বাড়ির লোকদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় না। মামলার ব্যাপারে আমি জজের সামনে দাঁড়িয়ে আমার স্টেটমেন্ট দিব, আমাকে জজের সামনে উঠানো হয় না অনেক ক্ষেত্রে। এরকম বর্তমান সময়ে অনেক কারাগার আছে যেখান থেকে নাকি আসামিদেরকে এই জঙ্গি তথাকথিত মিথ্যা ভুয়ো অপবাদ দেওয়া জঙ্গিবাদের ট্যাগ যাদেরকে লাগানো হয়েছে, ওই সকল আসামিকে এখনো পর্যন্ত ওই আদালতে উঠানো হয় না, তারা নাকি আদালত থেকে পালিয়ে যাবে। সেজন্য আচরণগত দিকে প্রত্যেকটা মুহূর্তে বৈষম্য চলছে। সেজন্য আমরা বৈষম্যের কারামুক্তি আন্দোলন গড়ে তুলেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকগুলো কথা ছিল, সেখান থেকে মৌলিকভাবে 6টা দাবি আমরা তুলে ধরছি, প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করে দিতে চাই। 1 নম্বর হলো, আমরা জানি যে আওয়ামী দুঃশাসনে সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইনে
এবং অন্যায়ভাবে আটককৃত সকল নিরপরাধ মাজলুম কারাবন্দীদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। আমরা দেখেছি দেশের পরিবর্তন হয়েছে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র দেশের পরিবর্তন হলে সকল কারাগার থেকে মানুষ বের হয়ে যায় অথবা বের করে ফেলে, কিন্তু আমার দেশে কি সমস্যা হলো জানি, ওই ভারতীয় দালালদের প্রধান চলে গেল, তার এজেন্ডার থেকে যাওয়ার কারণে এখনো পর্যন্ত আদালত থেকে জামিন দিচ্ছে না। তারপরে আদালত কর্তৃক জামিন ও বিচারের ক্ষেত্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বন্দীদের ক্ষেত্রে বৈষম্যহীন আচরণ করতে হবে। এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো সন্ত্রাস বিরোধী আইন 2009 নামক কালো আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে, যে আইনকে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে, যে আইন দিয়ে শুধুমাত্র উলামায়ে কেরামকে ক্ষতিগ্রস্ত করা হয়। আমরা দেখি নাই কখনো এই আইন দিয়ে কোনো হিন্দুকে ক্ষতি করতে, কখনো এই আইন দিয়ে কোনো বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের লোকদের ক্ষতি করতে, অথবা এই আইনের মাধ্যমে কাউকে যথাযথ প্রয়োগ আওয়ামী লীগের ক্ষেত্রে বা ভারতীয় এজেন্ডার ক্ষেত্রে প্রয়োগ করতে আমরা দেখি নাই। 3 নম্বর দফা, আওয়ামী সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। এখনো পর্যন্ত কোনো মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই। আমি আইনজীবী, আমি বর্তমান সময়ের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি কি আগের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন কিনা আমরা জানি না, কিন্তু আপনি বলেছিলেন যে আপনারা ক্ষমতায় গিয়ে একটা ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত এমন কোনো কারাগার নাই যে কারাগারের মধ্যে কেউ না কেউ এভাবে নাই। হাজার হাজার মানুষ এখনো ইসলামপন্থী, শুধু ইসলামকে ভালোবাসার কারণে তাদেরকে বন্দী করা হচ্ছে। অনতিবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে এবং তাদের মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিশেষ করে আজকের যে সেমিনার, সকল রাজনৈতিক অরাজনৈতিক মিথ্যা মামলাগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় সেভাবে বক্তাগণ মত দিচ্ছেন বা মত বিনিময়ের সময় মত দিচ্ছেন। আমাদের 4 নম্বর দফা, রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রসফায়ার দেওয়া যাবে না। কিভাবে আমাদেরকে গুম করা হলো, কেন গুম করা হলো? আমার চোখের সামনে থেকে অনেককে নিয়ে ক্রসফায়ার দেওয়া হয়েছে। আমার প্রতিষ্ঠান হলো পূর্বাচলে, আমার চোখের সামনে আমি লাশ গুম করতে আমি দেখেছি, পুলিশ কর্তৃক দেখেছি। তো বলতেছিলাম, রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে গুম অথবা ক্রসফায়ার দেওয়া যাবে না। আদালতের ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না। বিগত দিনে যারা গুম ও ক্রসফায়ারের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। দেশের সকল গুমখানা বা আয়নাঘরগুলো খুঁজে বের করে প্রকাশ্যে আনতে হবে। তাছাড়া খুনি হাসিনা পতনের পরের দিন সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা কর্তৃক যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে সেজন্য তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা কথা বলেছিলাম হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির কাসিম হাফিজুল্লাহর সাথে, উনি বললেন 5 জনকে হত্যা করা হয়েছে। তো 5 জনকে ওনারা দেখতে গিয়েছিলেন সরকার পতনের পরে। 5 জনের মধ্যে একজনের কথা বললেন, একজন হলো হিন্দু আর 4 জন হলো চোর। আমার কথা হলো, কোনো হিন্দু, চোর, বৌদ্ধ বা মাদক সেবনকারীও যদি কারাগারে থাকে তাকে বিনা বিচারে কারা কর্তৃপক্ষ হত্যা করতে পারে কি পারে না? স্পষ্ট। কেন আমার দেশের একজন নাগরিককে, কেন একজন কারাবন্দীকে তাদের কাছে দেওয়া হয়েছে তারা হত্যা করবে? তাদের স্লোগান হলো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমরা এখন দেখতেছি সেখানেই ভয়ঙ্কর জায়গা, সেখানে গেলে মানুষের মানব অধিকার থাকে না, নিরাপত্তা থাকে না, আলো তো প্রশ্নই আসে না, অন্ধকার ছাড়া কিছুই সেখানে নেই। আমাদের 5ম দফা, 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলন থেকে নিয়ে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন পর্যন্ত বিভিন্ন আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে 40 দিন আইনে করে আমাকে গুম করে রাখার কারণে, আমি অসুস্থ এমনভাবে হয়েছি এখনো পর্যন্ত সুস্থ হয় নাই। আমার মা বাবার অবস্থাও তারা অসুস্থ, এখনো তারা সুস্থ হয় নাই শুধু আমার কারণে। আমার পরিবারের ব্যবসা বাণিজ্য ছিল বাইরে, আমাকে খুদ দিকে 40 দিন আমার বাবা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটিতে রিসার্চ অফিসার হিসেবে চাকরি পেয়েছে, কেন সে আমার পক্ষে ফেসদাবি বলে সন্ধান চেয়ে লাইভ করলো, এর জন্য তার চাকরি বাতিল করে দিয়েছে। আমার আরেক ছোট ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে আমাদের পরিবারকে, আমাদের সমাজে আমার পরিবারকে এবং আমাকে এমনভাবে নেগলেক্টভাবে কালার করা হয়েছে যেন আমরা চোরের মতো সমাজে চলতে হয়। এই যে আমাদের পরিবারকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে সারা সমাজে আমাদেরকে নেগেটিভ কালার করা হয়েছে, কেন এই ক্ষতি করা হলো? অবশ্যই কোনো ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমাদের চূড়ান্ত কথা। তারপরে কথা হলো 6 নম্বর দফা, কারাগারে সকল বন্দীদের জন্য বৈষম্যহীনভাবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, জার্মানি প্রভৃতি দেশের মতো বন্দী দশায় প্রত্যেক বন্দীকে মাসে অন্তত একবার হলো তার স্ত্রীর সাথে কমপক্ষে 3 ঘন্টা একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে। আমার ছোট্ট একটা প্রশ্ন, এই 6 নম্বর দাবি আলোকে, আমি যদি অপরাধী হয়ে থাকি, মেনে নিলাম আমি কোনো বা দেশের কোনো নাগরিক সে অপরাধ করে জেলে যাইতে পারে, তার বউ বা তার স্ত্রী তো কোনো অপরাধ করে নাই,
তার স্ত্রীর যে মৌলিক অধিকার, জৈবিক চাহিদা পূরণ, সেখান থেকে কেন তাকে বঞ্চিত করা হলো? এই জন্য অন্যান্য দেশের মধ্যে আধুনিক বিশ্বে আছে যে কারাগারের মধ্যে যারা থাকে, বিশেষ করে দীর্ঘমেয়াদী যারা, তাদের ক্ষেত্রে তার স্ত্রী অন্তত একটা সময় এসে সাক্ষাৎ করে যাবে। এতে করে সমাজ ভালো থাকবে, সমাজে দর্শন ব্যভিচার ছড়াবে না। অপরদিকে ওই ব্যক্তির পরিবারটা ধ্বংস হয়ে যাবে না, তার সন্তানাদিরা তার মায়ের আদরে মানে আঁচলের নিচে থাকতে পারবে। নতুবা এই একটা কারণে, না দেওয়ার কারণে পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। ওই কারাবন্দির সন্তানরা তারা এভাবে মাতৃহারা হয়ে যাচ্ছে, মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে বাধ্য হয়ে যাচ্ছে, অথবা পারিবারিক সামাজিকভাবেও অনেকেই সামাজিক অপরাধে জড়িয়ে যাচ্ছে। সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আরেকটা বিষয় হলো, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা সহ তাদেরকে বলতে চাই, এবং অন্যান্য ভাইদেরকেও, প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, বুঝি না তাদের মধ্যে কি আমাদের চাইতে ভারত প্রেম বেশি কিনা। আমাকে যখন রেবনে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল, সেখানে আমার স্পষ্ট কথা ছিল, সেখানে ভারতীয় র এবং গোয়েন্দা বাহিনী ছিল। কেমন দিনে আমার দেশের গোয়েন্দা বাহিনী ভারতের গোয়েন্দা বাহিনী একই হয়ে গেছে। এটা কি আশ্চর্য ব্যাপার! কেন বললাম আমি কথা জানেন? আমার সাথে গুম করে রাখা হয়েছে ডলার মেহেদি হাসান নামে ময়মনসিংহের একটা ছেলেকে। 10 মাস যাবত তাকে গুম করে রাখার পরে তাকে ভারতীয় কারাগারে পাঠানো হয়েছে, সেখানে মামলা দিয়ে। আশ্চর্য ব্যাপার! আমার দেশে কোনো ব্যক্তি অপরাধ করলে, আমার দেশ আছে, এখানে জেলখানা আছে, এখানে আদালত আছে, এখানে বিচার হবে তাকে কেন, কোন কারণে তাকে এখানে 10 মাস গুম রেখে ভারতে পাঠানো হলো? তার মানে স্পষ্ট বোঝা যায় এই বাহিনীর মধ্যে ভারতীয় লোকেরা ছিল, যারা তাদেরকে নিয়ন্ত্রণ করে, তারা যাকে যেখানে প্রেসক্রাইব করে সেখানে সেই আসামিকে পাঠানো হয়, সেভাবে মামলাগুলো দেওয়া হয়। আরেকটা বিষয় না বললেই নয়, এই যে জঙ্গিবাদের নাটক, বিভিন্ন জায়গায় যে এতদিন মিডিয়াতে যে নাটকগুলো প্রকাশ হয়েছে, এই প্রকাশগুলো সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়। আমার স্পষ্ট কথা, বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন আছে বলে বিশ্বাস করি না, এবং বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলেও বিশ্বাস করি না। যদি বাংলাদেশে কোনো জঙ্গি বা জঙ্গি সংগঠন থাকতো, তাহলে 5ই আগস্ট থেকে নিয়ে 8ই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকারি ব্যবস্থা ছিল না, একটা থানার মধ্যেও প্রশাসন শক্তিশালী অবস্থানে ছিল না, বহু থানা তো ফাঁকা পড়েছিল। জনগণ অস্ত্র পেয়ে গেছে, এই অস্ত্রগুলো জনগণ আবার থানায় নিয়ে তারা জমা দিয়েছে। যদি বাংলাদেশে কোনো জঙ্গি বা জঙ্গি সংগঠন থাকতো, তাহলে ওই 3 দিনে তো বাংলাদেশ তারা দখল করে তারা এরকম তাদের রাজত্ব কায়েম করতো। তা স্পষ্ট প্রমাণ করেছে বাংলাদেশে কোনো জঙ্গিও ছিল না, জঙ্গি সংগঠনও ছিল না এতদিন। তাহলে আমরা যা দেখেছি, এগুলো ছিল ভারতের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বানানো নাটক, যা মঞ্চায়িত করেছে কিছু সুবিধাবাদী মিডিয়ার সহযোগিতায়। আমি আশা করছি আমাদের বক্তাগণ এই যে বিষয়গুলো আমরা তুলে ধরলাম, এই বিষয়গুলোর উপর ওনারা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। বিশেষ করে আমাদের প্রধান যে অতিথি, তিনি গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন। আমরা দুইভাবে কাজ করছি। আমরা একদিকে মানুষকে সচেতন করার চেষ্টা করছি, আরেকদিকে যারা আইন বঞ্চিত বা আইনি সহযোগিতা বঞ্চিত, আমরা তাদেরকে আদালতে আইনি সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আরেকটা বিষয়, আমরা আর্থিক ফান্ডের কারণে কথা বলতে পারি না, মানে কাজ করতে পারি না। অনেকেই মনে করে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই। আমরা টাকা পয়সা না থাকার কারণে অনেকে শুধু ভালো আইনজীবীর কাছে পরামর্শ দিয়ে পাঠাই। এক্ষেত্রে আর্থিক সাপোর্ট, সহযোগিতার প্রয়োজন। আশা করছি দেশবাসী বিষয়টা, অথবা আপনারা উপস্থিত যারা আছেন, বিষয়টা বিবেচনা করবেন ইনশাআল্লাহ।